প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাসেল মোল্লা, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আজকে তোমাদের সাথে অর্থাৎ মাস্টার্স ফাইনাল পর্বের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আমি যেই ক্লাসটি নেব, যে কোর্সের উপর ক্লাসটি নিব, সেই কোর্সটি হলো তুরস্ক, ইরান ও আফগানিস্তানের ইতিহাস। এই কোর্সের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ইরানে বৃহৎ শক্তিবর্গের প্রতিদ্বন্দ্বিতা। অর্থাৎ ইরানে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ইউরোপীয় বৃহৎ শক্তিবর্গের প্রাধান্য বিস্তারের যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল তার আলোচনা করার চেষ্টা করব। আর এই আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে সেটি হলো ইরানে কাজার বংশের শাসনামল। প্রথমেই ফতে আলী শাহ 1797 থেকে 1834 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি ফতে আলী শাহ ইরান শাসন করেছেন। ইরানের ইতিহাসে কাজার বংশের শাসন একটি যুগান্তকারী অধ্যায়। নাদির শাহের মৃত্যুর পর অরাজকতা শুরু হলে কিজিলবাশ গোত্রের কাজার উপজাতির আগা মোহাম্মদ খান কাজার ইরানে আধিপত্য বিস্তার করেন। তার প্রতিষ্ঠিত কাজার বংশ 1796 থেকে 1926 খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ 130 বছর রাজত্ব করেন। 1797 সালে আগা মোহাম্মদের মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র ফতে আলী সিংহাসন আরোহণ করেন। তিনি 1834 সাল পর্যন্ত রাজত্ব করেন এবং তার শাসন আমলে ইরানে ফরাসি ও ব্রিটিশ শক্তির প্রভাব প্রতিষ্ঠার জন্য তীব্র প্রতিযোগিতা শুরু হয়। অর্থাৎ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ইরানে ইউরোপীয় শক্তিবর্গের প্রাধান্য বিস্তারের প্রতিযোগিতা, সেই প্রাধান্য বিস্তারের সূচনাটাই হয়েছিল ফতে আলী শাহ এর শাসনামল থেকে। তো এই জন্যই প্রথমে কাজার বংশের ফতে আলী শাহ এর শাসনামল থেকে আমাদের আলোচনা করতে হবে। ফিনকেনস্টাইনের চুক্তি। ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন ফতে আলী শাহের দরবারে দূত পাঠান এবং ইরানের সাথে সন্ধি করে রাশিয়ার দখল থেকে ককেশাস অঞ্চল উদ্ধারের প্রস্তাব দেন। ব্রিটেনের প্রভাব সীমিত করে, অর্থাৎ নেপোলিয়নের, তখন ফরাসি সম্রাট নেপোলিয়নের লক্ষ্যই ছিল যে একদিকে রাশিয়ার প্রভাব ক্ষুণ্ণ করা এবং অন্যদিকে ব্রিটেনের অর্থাৎ ব্রিটিশদের যেই পরাক্রমশালী অবস্থা সারা পৃথিবীতে, ভারতবর্ষ সহ, তাদের প্রভাবও সীমিত করা। তো ব্রিটেনের প্রভাব সীমিত করে ফরাসি প্রভাব বিস্তারের প্রয়াসে এবং ভারতবর্ষ অভিযানের অভিলাষে, অর্থাৎ তৎকালীন সময়ে যখন ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করতেছিল তখন নেপোলিয়নের একটি উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করা এবং এখানে ফরাসি আধিপত্য বিস্তার করা। এবং এই অভিলাষে নেপোলিয়ন ফতে আলী শাহের, যেহেতু ইরানের অবস্থান ভারতবর্ষের পশ্চিম অংশে, সেহেতু ইরান একটি গুরুত্বপূর্ণ, ভৌগোলিকভাবে ইরান একটি গুরুত্বপূর্ণ অবস্থান ছিল ইরানের। আর ইরানের সাথে নেপোলিয়ন চাচ্ছিলেন একটি সুসম্পর্ক তৈরি করতে। তো নেপোলিয়ন ফতে আলী শাহের সহযোগিতা কামনা করেন। ইরান ও ফ্রান্সের মধ্যে সম্পাদিত এই সামরিক ফিনকেনস্টাইনের চুক্তিতে নেতৃত্ব দেন জেনারেল গার্দো। ব্রিটিশ পররাষ্ট্র নীতির মুখ্য লক্ষ্য ছিল, অর্থাৎ যখন ব্রিটিশরা এই ভারতবর্ষ শাসন করতেছিল তখন তাদের ব্রিটিশদের পররাষ্ট্রনীতির মুখ্য লক্ষ্য ছিল আফগানিস্তান ও ইরানকে মধ্যবর্তী রাষ্ট্র বা বাফার স্টেট হিসেবে স্বীকৃতি দান। কিন্তু ক্রমবর্ধমান ফরাসি প্রভাবে শঙ্কিত হয়ে ব্রিটিশ সরকার ইরানের দরবারে দূত পাঠানো। ব্রিটিশ সরকার চাচ্ছিল যে ইরান এবং আফগানিস্তানকে বাফার স্টেট হিসেবে স্বীকৃতি দিতে, আর ওইদিকে ফ্রান্স চাচ্ছিল যে ইরানে তাদের আধিপত্য বিস্তার করে ভারতবর্ষ আক্রমণ করার চেষ্টা করা। তো যাই হোক, এরই পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকারও ইরানের
ইরানের দরবারে দূত প্রেরণ করেন। ক্যাপ্টেন ম্যালকম ও স্যার জোন্সের আগমন। ফতে আলী শাহ কাজারের দরবারে ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ক্যাপ্টেন ম্যালকম ও স্যার জোন্সকে দূত হিসেবে পাঠান। তাদের কূটনৈতিক তৎপরতার ফলে, অর্থাৎ ক্যাপ্টেন ম্যালকম এবং স্যার জোন্সের কূটনৈতিক যে তৎপরতা ছিল ইরানে, তাদের এই কূটনৈতিক তৎপরতার ফলে ইরানে ব্রিটিশ প্রভাব বিস্তার লাভ করে। অর্থাৎ যখন ফরাসিরা যাচ্ছিল ইরানের সাথে সুসম্পর্ক স্থাপন করতে, ঠিক সে সময় আবার ব্রিটিশ সরকার স্যার জোন্স এবং ক্যাপ্টেন ম্যালকমকে দূত হিসেবে প্রেরণ করে, এবং এই তাদেরকে প্রেরণের ফলে ইরানে ব্রিটিশদের প্রভাব বিস্তার লাভ করে। ব্রিটিশ ভারতের রুশ ও ফ্রান্স ভীতি, অর্থাৎ ব্রিটিশ ভারতের বা যখন ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করে, তাদের রাশিয়া এবং ফ্রান্সের ভীতি এমন এক পর্যায়ে পৌঁছে যে ম্যালকম ও জোন্স ফতে আলী শাহকে প্রভাবান্বিত করে একটি চুক্তি সম্পন্ন করেন। অর্থাৎ ক্যাপ্টেন ম্যালকম এবং জোন্স ইরান সরকারকে প্রভাবান্বিত করে একটি চুক্তি সম্পাদন করেন। এই চুক্তি মোতাবেক 1808 সাল থেকে ইরানের মধ্য দিয়ে ফরাসি সেনাবাহিনী চলাচল নিষিদ্ধ ঘোষিত হয়। অর্থাৎ 1808 সাল পর্যন্ত ইরানের মধ্য দিয়ে ফ্রান্সের কোনো সেনাবাহিনী চলাচল করতে পারবে না, এবং স্থির হয় ইরান ফরাসি সেনাবাহিনী বা এজেন্টকে আমন্ত্রণও জানাবে না, এবং ইরানও ফরাসি সেনাবাহিনী বা কোনো ধরনের এজেন্টকে ইরানে আমন্ত্রণ জানাবে না। পক্ষান্তরে ব্রিটিশ সরকার ব্রিটিশ প্রশিক্ষক নিযুক্ত করে ইরানি সেনাবাহিনী সুগঠিত করার প্রয়াস পান। আর ওইদিকে রুশ এবং ইরান, অর্থাৎ রাশিয়া এবং ইরানের সাথে একটি সম্পর্ক বা চুক্তি সম্পাদিত হয়, সেটি হলো তার্কুমানচাই সন্ধি। ফতে আলী শাহের রাজত্বে ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়, মূলত সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষ হয়। কাজার শাসনের পূর্বে জর্জিয়ার খ্রিস্টান রাজা ইরানের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে মিত্রতা স্থাপন করেন। অর্থাৎ কাজার যে শাসনামল শুরু হয়েছিল ইরানে, এই শাসনামলের পূর্বে জর্জিয়ার খ্রিস্টান রাজা ইরানের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে মিত্রতা স্থাপন করেন। ফলে ইরানি সাম্রাজ্য থেকে জর্জিয়া বিচ্ছিন্ন হয়ে পড়ে। অর্থাৎ জর্জিয়ার রাজা রাশিয়ার সহযোগিতায় ইরানের কাছ থেকে জর্জিয়াকে বিচ্ছিন্ন করেন। রাশিয়ার নিকট থেকে জর্জিয়া উদ্ধারের জন্য ফ্রান্সের সহায়তায় 1812 সালে রাশিয়ার আক্রমণ প্রতিহত করে। এর ফলে উত্তরের কাস্পিয়ান অঞ্চল সুরক্ষিত হয়, কিন্তু পরবর্তীকালে যুবরাজ আব্বাস মির্জা রাশিয়ার সঙ্গে একটি ঘৃণ্য চুক্তি, যা গুলিস্তান চুক্তি নামে পরিচিত, করতে বাধ্য হন। বাকু, কারাবাক ও দারবান্দ সহ ককেশাস অঞ্চলে অনেক এলাকা রাশিয়াকে ছেড়ে দিতে ইরান বাধ্য হয়, এবং ককেশাস প্রদেশ, দাগিস্তান, জর্জিয়া, ইশেরেটিয়া ও আবগেজিয়ার উপর থেকে অধিকার প্রত্যাহার করতে বাধ্য হয়। এছাড়া কাস্পিয়ানের আলিসও পারস্যের হস্তচ্যুত হয় এবং কৃষ্ণসাগর থেকে পারস্য রণতরীসমূহ সরিয়ে নিতে বাধ্য হয়। যুবরাজ আব্বাস মির্জা এই ঘৃণ্য চুক্তিকে অবজ্ঞা করে আলিস দখল করেন। ফলে রুশ পারস্য সংঘর্ষ বাধে এবং তুলনামূলকভাবে ক্ষমতাশালী রুশ বাহিনী 1826 এবং 1827 খ্রিস্টাব্দে আব্বাস মির্জার বাহিনীকে আব্বাসাবাদে পরাজিত করে সুরক্ষিত ইরিভান দুর্গ দখল করে। আজারবাইজানেও রুশ প্রতিপত্তি সুপ্রতিষ্ঠিত হয়। 1814 খ্রিস্টাব্দে ব্রিটেন ইরানের সঙ্গে যে চুক্তি করে, তাতে ব্রিটেন সৈন্য নিয়ে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে ফতে আলী শাহ কাজারের রাজত্বের শেষার্ধে পারস্য রাশিয়ার সঙ্গে 1828 সালে তার্কুমানচাই সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন। এই সন্ধি অনুযায়ী পারস্য যুদ্ধের ক্ষতিপূরণ স্বরূপ ইরিভান ও নাকিচাবান রাশিয়াকে প্রদানে বাধ্য হয়। মোহাম্মদ শাহ কাজার 1834 থেকে 1848 খ্রিস্টাব্দ। ফতে আলী শাহ কাজারের মৃত্যুর পর তার পৌত্র মোহাম্মদ শাহ কাজার 1834 খ্রিস্টাব্দে ইরানের সিংহাসনে বসেন।
ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে রুশ ও ব্রিটিশ আধিপত্যবাদ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং কাজার বংশের সুলতান মুহাম্মদ শাহের রাজত্বকালে রাশিয়া তার্কুমানচাই সন্ধির শর্তানুযায়ী ইরানে ক্রমশ প্রভাব বিস্তারের প্রয়াস পায়। তার্কুমানচাই সন্ধি স্বাক্ষরিত করার জন্য রুশ প্রতিনিধি গ্রিবয়েদভ তেহরানে আসেন, কিন্তু মুহাম্মদের বিরোধিতায় ও তার প্ররোচনায় তিনি নিহত হলে ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। এই চুক্তির অষ্টম পরিচ্ছেদে কাস্পিয়ান সাগরে রুশ নৌবহর চলাচলের সুযোগই পেল না, বরং কাস্পিয়ান সাগরের তীরে ইরানের অঞ্চলে অবতরণ করা এবং একাদশ পরিচ্ছেদ অনুযায়ী একজন রুশ কনসুল এবং বাণিজ্যিক প্রতিনিধি নিযুক্তির দাবি করে। এভাবে রাশিয়া ক্রমশ ইরানে তার প্রভাবই বিস্তার করেনি, বরং ব্রিটিশ ভারতের হুমকিস্বরূপ আফগানিস্তানের হিরাতে অভিযান প্রেরণ করে মোহাম্মদ শাহকে উস্কানি দেয়। রাশিয়া হরিরুদ উপত্যকা পুনর্দখল করার জন্য এবং বিশেষ করে হিরাত অঞ্চল দখল করে কান্দাহার ও কাবুলের যাতায়াত পথ নিয়ন্ত্রণ করার জন্য চাপ দেয়। এর ফলে রাশিয়া ও ব্রিটিশ ভারতের মধ্যে কূটনৈতিক সংকট দেখা দেয়। ব্রিটেন 1802 খ্রিস্টাব্দে ইরানের সাথে যে সমঝোতায় আসে তাতে তারা উভয়ে আফগানিস্তানকে একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বীকার করে। রুশ প্ররোচনায় আফগানিস্তানে প্রেরিত ইরানি অভিযানে ব্রিটেন তীব্র প্রতিবাদ জানায়। এর ফলে ব্রিটেন সাময়িকভাবে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে এবং ব্রিটেনে প্রেরিত ইরানি দূতকে লর্ড পামারস্টন স্বাগত জানায়নি। কূটনৈতিক চাপের মুখে আফগানিস্তানে প্রেরিত ইরানি বাহিনী প্রত্যাহার করা হয় এবং হিরাতে আফগানিস্তানের শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়। যাই হোক 1841 সালে ইরানের সাথে ব্রিটেনের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয় এবং 1843 সালে সীমান্ত সমস্যা সমাধানের জন্য স্যার জন ফেনউইক উইলিয়ামকে পাঠান। নাসিরউদ্দিন শাহ 1848 থেকে 96 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1848 সালে মোহাম্মদ শাহ কাজারের মৃত্যু হলে তার পুত্র নাসিরউদ্দিন শাহ মাত্র 17 বছর বয়সে সিংহাসনে বসেন। মোহাম্মদ শাহের মৃত্যুর সময় তেহরানে রুশ ও ব্রিটিশ প্রতিনিধি উপস্থিত ছিলেন। ব্রিটিশ প্রতিনিধি কর্নেল ফারাতে এবং প্রিন্স ডলগোরুকি উভয়ে রাজনৈতিক সংকট নিরসনের জন্য তৎপর ছিলেন। 17 বছর বয়স্ক উত্তরাধিকারী তখন তাবরিজে ছিলেন, কিন্তু রানীমাতা এবং বিচক্ষণ আমাত্য মির্জা তাকি খানের দূরদর্শিতায় অরাজকতা ও বিশৃঙ্খলা রোধের সকল ব্যবস্থা গৃহীত হয়। তাকি খান সেনাবাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হন এবং প্রধান প্রশাসক বা আমিরুল কবির হিসেবে প্রশাসনের সর্বপ্রকার দায়িত্ব পালন করেন। অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও মির্জা তাকি খান একজন দক্ষ প্রশাসক ছিলেন এবং পিটার এভেরির ভাষায় তার রাজনৈতিক প্রজ্ঞা তার জন্মবৃত্তান্ত অপেক্ষা অনেক গুরুত্বপূর্ণ। তিনি প্রগতিশীল শাসক হিসেবে অর্থনৈতিক সংস্কার এবং বৈদেশিক নীতির সুষ্ঠু প্রয়োগে আফগানিস্তানে স্থিতিশীলতা আনার চেষ্টা করেন। তিনি 1842 সালে ইরান তুর্কি সীমান্ত সমস্যা সমাধানের জন্য এরজুরুম গমন করেন এবং তানজিমাত আন্দোলনের ভাবধারায় উদ্বুদ্ধ হন। তাকি খান এক মিশনে রাশিয়ায় সফর করেন। সেন্ট পিটার্সবার্গে তিনি পাশ্চাত্যের অর্থনৈতিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন। নাসিরউদ্দিন শাহের শাসনামলে ইরানিদের ব্রিটিশ ভারতে ফার্সি ভাষা প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয় এবং এই উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে ইরানের নবজাগরণের সূত্রপাত হয়। 19বিংশ শতাব্দীতে ইরানি ব্যবসায়ীগণ মধ্যপ্রাচ্য ও ব্রিটিশ ভারত সফর করে অভিজ্ঞতা অর্জন করেন। উদারপন্থী তাকি খানের প্রচেষ্টায় ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধিত হয় এবং ইরান অর্থনৈতিক সংকটমুক্ত হয়। তার সুযোগ্য প্রশাসনে ইরানে 3টি শ্রেণীর উদ্ভব হয়। প্রথমত গোড়াপন্থী মোল্লা, যারা প্রগতি বিরোধী ও রক্ষণশীল।
দ্বিতীয়ত মধ্যবিত্ত ব্যবসায়ী গোষ্ঠী, যারা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছিল, এবং তৃতীয়ত সুবিধাভোগী অভিজাত বর্গ। তাকি খানের পতনের মূলে ছিল মোল্লা শ্রেণীর বিরোধিতা। সিংহাসনের স্বার্থে এবং কাজার বংশের স্থায়িত্বের জন্য তিনি গোঁড়াপন্থী বাবি সম্প্রদায়ের বিদ্রোহ দমন করেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ব্রিটিশ ও রুশ প্রভাব থেকে ইরানকে মুক্ত রাখতে গিয়ে রাশিয়ার চাপের কাছে নতি স্বীকার করেন। তিনি কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব তীরে আশুরাদায় রাশিয়াকে একটি নৌঘাঁটি নির্মাণের অনুমতি দেন। এতে তার রুশপ্রীতি প্রমাণিত হলেও মূলত তার উদ্দেশ্য ছিল তুর্কু-খাম জলদস্যুদের হাত থেকে ইরানকে রক্ষা করা। হিরাত সংকট। নাসিরউদ্দিন শাহ 1851 সালে মির্জা তাকি খানের মৃত্যুর পর শাসনভার স্বহস্তে গ্রহণ করেন। শাসনকার্য স্বহস্তে পরিচালনা করার শুরুতে 1852 সালে তিনি গোঁড়াপন্থী বাবি আততায়ীদের গুলিতে আহত হন। 3 জন আততায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এর ফলে বাবি আন্দোলন সাময়িকভাবে প্রশমিত হলেও পরবর্তীকালে শাহকে একজন বাবি খুনির হাতে প্রাণ দিতে হয়। তেহরানের হত্যাকাণ্ড সমগ্র ইউরোপে প্রচারিত হলে ইরানের অভ্যন্তরীণ ঘটনা বিশ্ব মানব অবহিত হলো এবং মানবাধিকার প্রশ্নের সোচ্চার হলো। তাকি খানকে পদচ্যুত করে এবং বাবিদের উপর দমননীতি চালিয়ে শাহ জনপ্রিয়তা হারান। তাকি খানের স্থলাভিষিক্ত হন সদর-ই আজম মির্জা আগা খান নুরি। প্রথম থেকেই তিনি ব্রিটিশদের প্রতি অনুকূল মনোভাব পোষণ করলে রুশ প্রতিনিধি এতে রুষ্ট হন। কূটনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা সম্পন্ন প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য অতি সাবধানে কূটনৈতিক দাবার গুটি চালেন। তিনি অবহিত আছেন যে পূর্ববর্তী সরকারের আমলে, অর্থাৎ মোহাম্মদ শাহের আমলে, রাশিয়া ইরানের উপর যে ঘৃণ্য তার্কুমাঞ্চে চুক্তি চাপিয়ে দেয়, যা ইরানের সার্বভৌমত্বে হানিকর ছিল। সদর-ই আজম শাহকে পরামর্শ দেন যে রাশিয়ার সঙ্গে মিত্রতা না করে ব্রিটেন, ফ্রান্স ও তুরস্কের সঙ্গে সখ্যতা স্থাপন করলে ইরান থেকে রুশ প্রভাব স্তীমিত হয়ে যাবে এবং রুশ অধিকৃত ইরানের অঞ্চলসমূহ পুনরুদ্ধার করা যাবে। এভাবে সদর-ই আজম রুশ প্রতিনিধিকে অবজ্ঞা করলে তাকে অপদস্থ হয়ে সেন্ট পিটার্সবার্গে ফিরে যেতে হয়। এরপর সদর-ই আজম কূটনৈতিক চালে ব্রিটেনকে কোণঠাসা করার চেষ্টা করেন। তিনি উদ্দেশ্যমূলকভাবে ব্রিটিশ ভারত সরকারের সঙ্গে 1853 খ্রিস্টাব্দে সম্পাদিত চুক্তি মোতাবেক আফগানিস্তানে হস্তক্ষেপ না করার নীতি লঙ্ঘন করে 1856 সালে হিরাত দখল করেন। আফগানিস্তান রাশিয়া ও ব্রিটিশ ভারতের মধ্যে একটি মধ্যবর্তী রাষ্ট্রের, অর্থাৎ বাফার স্টেটের মর্যাদা লাভ করে, কিন্তু ইরানের আগ্রাসনে তা লঙ্ঘিত হলে ব্রিটিশ সরকারের মর্যাদা হানি হয়। এই ঘটনার ফলে ব্রিটেন এবং পারস্যের মধ্যে সংঘর্ষ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। ব্রিটিশ ভারত থেকে জেনারেল আউটরাম নৌযাত্রা করে ব্রিটিশ সৈন্যসহ খারক দ্বীপ দখল করেন। পারস্য উপসাগরে সর্বপ্রথম ব্রিটিশ ঘাঁটি স্থাপিত হয় খারগে। অতঃপর তিনি বুশির ও খুরম শহর দখল করেন। প্যারিস চুক্তি ও ইরান। 1856 সালে হিরাতকে কেন্দ্র করে যে ব্রিটিশ ইরান সংঘর্ষ হয়, তার অবসান হয় প্যারিস সন্ধির স্বাক্ষরের মধ্য দিয়ে। 1857 সালে সম্পাদিত এই চুক্তি প্রথমত আফগানিস্তানকে মধ্যবর্তী রাষ্ট্র বা বাফার স্টেট হিসেবে গণ্য করার অঙ্গীকার করে। দ্বিতীয়ত ইরান হিরাত অবরোধ প্রত্যাহার করে। তৃতীয়ত ভবিষ্যতে ইরান আফগান বিরোধ নিষ্পত্তির জন্য ইরান ব্রিটিশ সরকারের মধ্যস্থতা গ্রহণ করবে। চতুর্থত জেনারেল আউটরামের অভিযান স্থায়ীভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে ব্রিটিশ প্রভাব প্রতিষ্ঠা করে। পঞ্চমত ব্রিটিশ আধিপত্যবাদের সূচনায় রুশ তার আগ্রাসন নীতি পুনরুজ্জীবিত করে। ষষ্ঠত পিটার এভেরির ভাষায় প্যারিস চুক্তি ইংল্যান্ডের রানী এবং ইরানের শাহের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করে। এরপর ব্রিটিশ প্রতিনিধি তেহরানে প্রত্যাবর্তন করেন। ক্রমশ ইরান বৃহৎ শক্তির, বিশেষ করে রাশিয়া এবং ব্রিটেনের আধিপত্য বিস্তারের সংঘর্ষ কেন্দ্র হয়ে ওঠে। সদর-ই আজমের পদচ্যুতি। নাসিরউদ্দিন শাহের শাসনামলে সদর-ই আজমের কূটনৈতিক সততা, চাল, কপটতায় ব্রিটিশ ও রুশ প্রতিনিধিগণ তার উপর বীতশ্রদ্ধ হয়ে পড়ে। উপরন্তু হিরাত আক্রমণ করে ঘৃণ্য প্যারিস চুক্তির ফলে ইরানের মর্যাদাহানি হয় এবং উপসাগরীয় অঞ্চলে বিদেশি প্রভাব বিস্তার লাভ করে। ফলে সদর-ই আজমের জনপ্রিয়তা হ্রাস পায় এবং শাহ
1857 সালে তাকে পদচ্যুত করেন এবং সমস্ত ক্ষমতা স্বীয় হস্তে গ্রহণ করেন। দারুল ফুনুন প্রতিষ্ঠা। নাসিরউদ্দিন শাহ একজন বিচক্ষণ ও দূরদর্শী শাসক ছিলেন। তিনি ইরানের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের জন্য বিভিন্ন স্কুল ও বিজ্ঞান ভবন প্রতিষ্ঠা করেন। মধ্যযুগীয় ব্যবস্থা থেকে ইরানকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য তিনি 1851 খ্রিস্টাব্দে বিজ্ঞান ভবন বা দারুল ফুনুন প্রতিষ্ঠা করেন, যাতে ইরানিগণ পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান, ভাষা ও সাহিত্যের সংস্পর্শে আসতে পারে। শাহ আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তরুণ ইরানিদের নিয়ে কূটনৈতিক কোর গঠন করার চেষ্টা করেন, বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এর ফলে ইরানিগণ ইউরোপীয় সমাজ ব্যবস্থা, জ্ঞান বিজ্ঞান ও প্রাচুর্যের সংস্পর্শে আসে। আকস্মিকভাবে ইরানে বিদেশি পণ্যদ্রব্যের বাজারে পরিণত হয়। তুরস্ক ও রাশিয়া থেকে বহু মূল্যবান বিলাস সামগ্রী আমদানি করা হয়, বিশেষ করে এক শ্রেণীর অভিজাতদের জন্য, অথচ অধিকাংশ ইরানি ছিল দারিদ্র্যপীড়িত। টেলিগ্রাফ আইন 1856 থেকে 72 খ্রিস্টাব্দ। ইরানকে আধুনিকীকরণের প্রক্রিয়া মূলত শুরু হয় নাসিরউদ্দিন শাহের উদার মনোভাবের ফলে। তিনি তার দেশকে বিদেশিদের প্রভাবের অঞ্চল হিসেবে উন্মুক্ত করে দেননি, বরং বিভিন্ন সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেন। বিদেশে প্রশিক্ষণ দ্বারা আধুনিক প্রযুক্তি সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য তিনি বৃত্তি দেন। তিনি স্বয়ং ইউরোপীয় উন্নতি, সমৃদ্ধি ও প্রগতি দেখার জন্য 3 বার ইউরোপ সফরে যান, যথাক্রমে 1873 খ্রিস্টাব্দ, 1878 খ্রিস্টাব্দ এবং 1889 খ্রিস্টাব্দে। তিনি ইউরোপীয় যোগাযোগ ব্যবস্থায়, বিশেষ করে টেলিগ্রাফ দেখে মুগ্ধ হন। তার বৈদেশিক নীতির মূল লক্ষ্য ছিল বিদেশি সরকারের সাথে চুক্তিতে আবদ্ধ না হয়ে বিদেশি কোম্পানিকে বিভিন্ন চুক্তি দিয়ে নানাবিধ সংস্কার প্রবর্তন করা। 1858 সালে ইরানের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়, খুবই সীমিতভাবে। এরপর ইরান ব্রিটিশ সরকারের সাথে যোগাযোগ স্থাপন করে টেলিগ্রাফ লাইন স্থাপনের জন্য 1862 সালে স্বাক্ষরিত চুক্তি মোতাবেক টেলিগ্রাফ প্রবর্তন সহজতর হয়। ব্রিটেন ইতিমধ্যে তুরস্কের সাথে টেলিগ্রাফ কনভেনশন সম্পাদিত করে। শাহ ইরানের আধুনিক যোগাযোগ ব্যবস্থা প্রবর্তনের জন্য 2 জন ব্রিটিশ প্রকৌশলী, কর্নেল স্টুয়ার্ট এবং কর্নেল চ্যাম্পেলকে ইরানে আমন্ত্রণ জানান। এই 2 জন কর্মকর্তা ইংল্যান্ড থেকে ভারতবর্ষ পর্যন্ত টেলিগ্রাফ আইন স্থাপনের পরিকল্পনা করেন। 1864 সালে বাগদাদের নিকটবর্তী পারস্যের সীমান্ত থেকে কারমান শাহ হামদান তেহরান থেকে বুসিরে পর্যন্ত একক টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়। 1872 খ্রিস্টাব্দে মেসার্স সাইমন ব্রাদার্স লন্ডন থেকে জার্মানি ও রাশিয়া হয়ে তাবরিজ এবং সেখান থেকে তেহরান পর্যন্ত দ্বৈত টেলিযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। ইন্দো ইউরোপীয় টেলিগ্রাফ কোম্পানি এই আন্তঃমহাদেশীয় টেলিগ্রাফ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হন। এমনকি বুসিরের সাথে করাচির টেলিযোগাযোগ স্থাপিত হয়। 1884 খ্রিস্টাব্দের মধ্যে টেলিযোগাযোগের ব্যবস্থার সুফল ও কুফল সম্বন্ধে জনগণ অবহিত হয়। এদিকে সমগ্র দেশে যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হলে শাহ সহজেই খবরাখবর পেতে থাকেন। অন্যদিকে এই টেলিগ্রাফ লাইন শাহ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করে। 1884 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রকৌশলীদের দ্বারা কমপক্ষে 14টি স্টেশন স্থাপিত হয় এবং এই সমস্ত প্রকৌশলী টেলিগ্রাফ স্টেশনের পাশে সস্ত্রীক অথবা খ্রিস্টান আর্মেনীয় মহিলাদের সাথে বিবাহ করে বসবাস করতে থাকেন। টেলিগ্রাফ কোম্পানি তাদের কর্মচারীদের সুবিধার্থে হাসপাতাল প্রতিষ্ঠা করে এবং কর্মচারীরা পারস্য ভাষা শিখে। টেলিযোগাযোগ ব্যবস্থার প্রসার এবং বিদেশি প্রকৌশলীদের অবস্থান প্রমাণ করে যে কত দ্রুত ইরান বিদেশি প্রভাবের মোকাবেলা করতে পারে। পারস্য সরকারকে আন্তর্জাতিক লাইনসমূহের জন্য নজরানা ও টুল দিতে হতো। টেলিযোগাযোগ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যোগাযোগ মন্ত্রণালয় সৃষ্টি করা হয় এবং একজন ব্রিটিশ উপদেষ্টা নিযুক্ত করা হয়। শাহের বিদেশ ভ্রমণ। নাসিরউদ্দিন শাহ সমস্ত ক্ষমতা স্বীয় হস্তে রাখলেও তিনি একটি ক্যাবিনেট গঠন করে দফতর বন্টন করেন। প্রধানমন্ত্রী প্রশাসনিক দায়িত্ব পালন করতেন, যদিও শাহ এবং ক্যাবিনেটের মধ্যে ক্ষমতা ও প্রভাবের দ্বন্দ্ব বজায় ছিল। সিপাহসালার
হাজী মির্জা হোসেন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং তিনি শাহকে বিদেশ ভ্রমণের জন্য উৎসাহিত করেন। শাহ 1873 খ্রিস্টাব্দে সর্বপ্রথম উত্তরের শক্তিশালী রাষ্ট্র রাশিয়ায় গমন করেন। বিদেশ ভ্রমণ, বিদেশি পণ্য, ইউরোপীয় যোগাযোগ ব্যবস্থা প্রভৃতিতে রক্ষণশীল শ্রেণী সরকারের প্রতি বিরূপভাজন হয়। তারা আন্দোলন করে যে সরকার ইরানকে একটি ফিরিঙ্গিস্তান বা ফিরিঙ্গিদের আবাসস্থলে রূপান্তরিত করতে চায়। যা হোক, বিদেশ ভ্রমণের ফলে শাহ আধুনিকীকরণের প্রক্রিয়ার সংস্পর্শে আসেন। এরপর তিনি 1878 এবং 1889 খ্রিস্টাব্দেও বিদেশ সফর করেন। রয়টার কনসেশন 1872 খ্রিস্টাব্দ। নাসিরউদ্দিন শাহের শাসনামলে প্রকৃত অর্থে প্রগতি ও সংস্কারের যুগ বলা হয় এবং তার পূর্বে ইরানে পশ্চিমা প্রভাব এত দ্রুত অনুপ্রবেশ করেনি। তার উদারনৈতিক প্রগতিবাদী মন্ত্রিপরিষদ অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য সর্বপ্রথম কতগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। এর মধ্যে প্রথমটি টেলিযোগাযোগ স্থাপন এবং দ্বিতীয়টি 1872 সালে ব্রিটিশ নাগরিক ব্যারন ডি রয়টারকে কনসেশন প্রদান। এই কনসেশন প্রদানের মূল উদ্দেশ্য কনসেশন গ্রহণকারী দ্বারা প্রদত্ত রয়্যালটির দ্বারা রাশিয়ার ঋণ থেকে মুক্তি লাভ। কিন্তু প্রকৃতপক্ষে রয়টারকে প্রদত্ত সুযোগ সুবিধা বা কনসেশন প্রদান করে ইরান একটি আধুনিক প্রগতিশীল রাষ্ট্রে পরিণত হয়। এই কনসেশন ছিল ত্রিমুখী, অর্থাৎ সমগ্র ইরানের রেলপথ ও সড়কপথ নির্মাণ, 70 বছরব্যাপী খনিজ সম্পদ অনুসন্ধান, আহরণ ও বিতরণ এবং একটি জাতীয় ব্যাংক প্রতিষ্ঠা। রয়টার কনসেশন যুগোপযোগী হলেও 1887 খ্রিস্টাব্দে শাহ রাশিয়ায় গমন করলে ব্রিটিশ প্রীতির জন্য তার প্রতি সৌজন্যমূলক আচরণ করা হয়নি। উপরন্তু তিনি কনসেশন পদ্ধতি চালু করে ইরানকে বিদেশি ব্যবসায়ী ও মুনাফাখোরদের প্রাণকেন্দ্রে পরিণত করার চেষ্টা করার অভিযোগে সুবিধাভোগী অভিজাত ও গোড়াপন্থী শ্রেণী সরকার বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। দেশের অর্থনৈতিক কাঠামোর নিয়ন্ত্রণে বিদেশিদের হস্তক্ষেপ, এই অভিযোগ করা হয় এবং 1889 খ্রিস্টাব্দে রয়টারকে প্রদত্ত কনসেশন প্রত্যাহার করা হয়। রয়টার তার প্রদত্ত থোক জমা ফেরত পান। এসব সত্ত্বেও ইরানি সরকার 1889 খ্রিস্টাব্দে ব্যারন ডি রয়টারকে ক্ষতিপূরণ স্বরূপ একটি জাতীয় ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেন। ইরানে ইম্পেরিয়াল ব্যাংক অফ পার্সিয়া নামে যে ব্যাংক স্থাপিত হয় তা 10,000 স্টার্লিং দিয়ে শুরু করা হয় এবং এই ব্যাংক নোট ছাপানো ও খনিজ সম্পদ আহরণ উত্তোলনের অধিকার লাভ করে। এছাড়া 1888 খ্রিস্টাব্দে ব্রিটিশ ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স লিন্স ব্রাদার্স কারুন নদীর মোহনা থেকে 717 মাইল পর্যন্ত জলপথে যোগাযোগ ব্যবস্থা করেন। এই পথটি রাহি লিন্স নামে পরিচিত ছিল। অবশ্য জনগণের বিরোধিতায় এই ব্রিটিশ কোম্পানিকে স্থায়ীভাবে বসবাসের অধিকার দেয়া হয়নি। অর্থ সংকটের জন্য ইরানি সরকার বিভিন্ন বিদেশি কোম্পানিকে নগদ অর্থের বিনিময়ে উন্নয়নমূলক কাজের জন্য কনসেশন প্রদান করে, কিন্তু এর প্রতিক্রিয়া ছিল ভয়াবহ। লিন্স কোম্পানিকে প্রদত্ত কনসেশন পরবর্তীতে কারুন কনসেশন নামে অভিহিত হয় এবং পরবর্তীকালে অর্থাৎ 20 বছর পরে খুজিস্তান প্রদেশের তেল সন্ধান, উত্তোলন ও বিক্রয়ের প্রাণকেন্দ্রে পরিণত হয়, যা ইরানের রাষ্ট্রীয় অর্থনৈতিক ক্ষেত্রে মারাত্মক ক্ষতি করে। তামাক কনসেশন এর প্রতিক্রিয়া। নাসিরউদ্দিন শাহের শেষ 6 বছরের রাজত্বকালে পারস্যে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যার পরিণতি হয় তারই মৃত্যুতে সূত্রপাত হয় 1890 সালের 8 মার্চ তারিখের একটি ব্রিটিশ কোম্পানিকে প্রদত্ত তামাক কনসেশন। একথা সত্য যে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য একটি ব্রিটিশ কোম্পানিকে তামাক উৎপাদন, বিক্রি ও রফতানির সর্বাধিক সুবিধা মঞ্জুর করা হয়। এই কনসেশনের শর্তাবলী ছিল: প্রথমত, কনসেশন 50 বছর কাল বলবৎ থাকবে। এই কনসেশন পার্সিয়ান টোবাকো মনোপলি কোম্পানি নামে পরিচিত হবে।
অপর কেউ এর অংশীদার হবে না। এই কোম্পানির তামাক উৎপাদন, বিক্রি ও রপ্তানি একচেটিয়া অধিকার থাকবে। ইরান সরকারের শুল্ক দপ্তরের মহা নিয়ন্ত্রকের হিসাব মোতাবেক সমগ্র ইরানে বার্ষিক 54 লক্ষ কিলোগ্রাম তামাক সেবন করা হয় এবং প্রতি বছর 4 লক্ষ কিলোগ্রাম তামাক রপ্তানি করা হলে বার্ষিক 50 লক্ষ স্টার্লিং পাউন্ড মুনাফা হবে। কিন্তু কোম্পানি ইরান সরকারকে বার্ষিক মাত্র 15,000 স্টার্লিং পাউন্ড স্যালামি এবং মুনাফার 1/4 দিতে অঙ্গীকার করে। মহৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিদেশি কোম্পানিকে তামাক কনসেশন প্রদত্ত হলে ইরানে নানারূপ প্রতিক্রিয়া শুরু হয়। যেমন, একটি বিদেশি কোম্পানির হাতে অর্থনৈতিক উন্নয়নের সমস্ত সুবিধা অর্পিত হলে সাধারণ তামাক চাষিগণ বিশেষ উপকৃত হয়নি, কারণ সমস্ত মুনাফা কোম্পানি ভোগ করছিল। দ্বিতীয়ত, কোম্পানির মুনাফার মাত্রা সরকারকে প্রদত্ত সালামি বা রয়্যালটির তুলনায় অধিক হলে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তৃতীয়ত, তামাক কনসেশন একটি সুবিধাভোগী শ্রেণীর সৃষ্টি করেছিল, অথচ নিরীহ ও অর্থক্লিষ্ট তামাক উৎপাদনকারী ও বিক্রেতাগণ নানা অসুবিধার সম্মুখীন হয়। চতুর্থত, তামাকের কনসেশন দিয়ে শাহ এবং তার পরিবার এবং অভিজাত শ্রেণী বিলাসবহুল জীবনযাপন শুরু করে। এর ফলে ইরানের ক্রমবর্ধমান বুদ্ধিজীবী শ্রেণী সরকারের প্রতি বিরূপভাজন হয়ে পড়ে। পঞ্চমত, সর্বাপেক্ষা প্রচণ্ড বিরোধিতা আসে ওলামা শ্রেণীর নিকট থেকে। অধিকাংশ ইরানি তামাকসেবী এবং তামাকের উৎপাদন নিয়ন্ত্রণে এবং রপ্তানিতে তামাকের ঘাটতি পড়ে না, বরং বিদেশি বণিকদের হাতে এই ব্যবস্থা ছেড়ে দেওয়ায় উগ্রপন্থীগণ একে ইসলাম বিরোধী পদক্ষেপ বলে বর্ণনা করেন। ফিরিঙ্গিদের তত্ত্বাবধানে তামাক উৎপাদন থাকায় প্রভাবশালী ওলামা হাজি মির্জা হাসান ফতোয়া দিলেন যে তামাক সেবন করা যাবে না। এই নিষেধাজ্ঞা সমগ্র ইরানে কার্যকরী হয়। এমনকি শাহের সরকারে এই নিষেধ পালিত হয়। দেশব্যাপী তামাক বিদ্রোহ শুরু হলে উপায়ন্ত না দেখে শাহ 1892 সালের 5 জানুয়ারি তামাক কনসেশন বাতিল ঘোষণা করেন। 1892 সালের এপ্রিলে ইরানি সরকার তামাক কোম্পানিকে 5 লক্ষ স্টার্লিং ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। ইম্পেরিয়াল ব্যাংক এই অর্থ প্রদান করে দেউলিয়া হয়ে পড়ে। তামাক কনসেশনকে সর্বপ্রথম সংঘবদ্ধ স্বেচ্ছাচারী সরকার বিরোধী সকল আন্দোলন বলা যায়। এর পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। একদিকে শাহের রাজকীয় মর্যাদার হানি শুধু হয়নি, ব্রিটিশ সরকার ও জনগণ এই কনসেশন বাতিল হলে অপর্যস্ত হয় এবং রাশিয়ার প্রভাব বিস্তারে সাহায্য করে। তামাক কনসেশনের পরিসমাপ্তি ঘটে, কিন্তু এর ফলাফল বন্ধ হয়নি। এই সমস্ত ফলাফলের মধ্যে ব্রিটেনের মর্যাদাহানি এবং রাশিয়ার প্রভাব বিস্তার অন্যতম ছিল। রাশিয়ার প্রভাব বৃদ্ধি। তামাক কনসেশন বাতিল মূলত ইরানে রাশিয়ার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধির পথ সুগম করে। 19বিংশ শতাব্দীর শেষার্ধে এবং 20 শতাব্দীর প্রথমার্ধে ইরানের ইতিহাস মূলত রুশ ব্রিটিশ ক্ষমতা ও প্রভাব বিস্তারের দ্বন্দ্ব। ব্রিটিশ নাগরিককে টেলিগ্রাফ স্থাপনের সুযোগ দিলেও উত্তরাঞ্চল রাশিয়াকে রেলপথ স্থাপনের সুযোগ দেয়া হয়। ট্রান্স ককেশাস রেলপথ নামে পরিচিত এই রেলপথ খোরাসান থেকে আসকাবাদ পর্যন্ত যাতায়াতের ব্যবস্থা ছিল। 1885 খ্রিস্টাব্দে স্থাপিত এই রেলপথ নির্মাণের ফলে ইরানের বহির্বাণিজ্য সম্প্রসারিত হয়। নাসিরউদ্দিন শাহ সেনাবাহিনীর পুনর্গঠনে ব্রিটেন ও ফ্রান্সের সাহায্য লাভে ব্যর্থ হলে রাশিয়ার উপর দায়িত্ব দেয়া হয়। সেনাবাহিনীর আধুনিকীকরণে রাশিয়ার অনন্য ভূমিকা ছিল। রাশিয়া তার কসাস বাহিনীর মতো একটি ইরানি কসাক বাহিনী গঠন করেন। রাশিয়ার জার এই বাহিনীকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করার জন্য 1000 বেবডন রাইফেল ও কিছু বন্দুক দান করেন। শাহ 1878 সালে রাশিয়া ভ্রমণকালে রুশ কসাক ব্রিগেডের ক্ষিপ্রতায় মুগ্ধ হয়ে 1879 খ্রিস্টাব্দে একটি ইরানি কসাক রেজিমেন্ট গঠন করেন। পাহলভি বংশের প্রতিষ্ঠাতা রেজা শাহ তার সামরিক জীবন শুরু করেন এই কসাক ব্রিগেডে। ইরানে রুশ প্রভাবের অপর একটি দৃষ্টান্ত হচ্ছে ব্রিটিশ আয়ত্তাধীন ইম্পেরিয়াল ব্যাংকের অবলুপ্তি করে তেহরানে একটি রুশ ডিসকাউন্ট ব্যাংক প্রতিষ্ঠা। এটি রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের অধীন হলেও ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বেশ প্রভাব ফেলতে সক্ষম হয়। মুজাফফর উদ্দিন শাহ 1896 খ্রিস্টাব্দ থেকে 1906 খ্রিস্টাব্দ পর্যন্ত।
1896 খ্রিস্টাব্দে সমগ্র ইরানে বাবি আন্দোলনের ফলে গোঁড়া মুসলিমদের অসন্তোষ ও রাজনৈতিক সংকট এমন এক পর্যায়ে পৌঁছে যে মির্জা মুহাম্মদ রেজা নামের এক গোঁড়াপন্থী উগ্রবাদীর গুলির আঘাতে নাসিরউদ্দিন শাহের জীবনাবসান হয়। তার পুত্র মুজাফফর উদ্দিন শাহ 1896 সালের জুন মাসে ইরানের সিংহাসনে বসেন। ক্ষমতা লাভ করে তিনি মারাত্মক অর্থনৈতিক সংকটের সম্মুখীন হন। নাসিরউদ্দিনের তামাক নীতি ব্যর্থ হলে ব্রিটিশ কোম্পানিকে যে পরিমাণ অর্থ ক্ষতিপূরণ দিতে হয় তার ফলে রাজকোষ শূন্য এবং ব্যাংক দেউলিয়া হয়ে যায়। এছাড়া বিদেশি ঋণের বোঝাও বাড়তে থাকে। বিলাসবহুল জীবনযাপন ও বিদেশে ভ্রমণের মাত্রাধিক অর্থ অপচয় হয়। এমত অবস্থায় শাহের অর্থ ঋণ নেওয়া ছাড়া গত্যন্তর ছিল না। তিনি সর্বপ্রথম লন্ডনে 1,00,000 স্টার্লিং পাউন্ড ঋণ গ্রহণে ব্যর্থ হলে 1898 সালে 3 জন বেলজিয়ামবাসীকে অর্থ উপদেষ্টা নিযুক্ত করেন। তাদের দায়িত্ব ছিল কিরমান শাহ এবং আজারবাইজানে 2টি শুল্ক এলাকা থেকে পর্যাপ্ত অর্থ সংগ্রহ করা। এই ব্যবস্থা সাময়িকভাবে সমস্যা নিরসন করলেও অর্থনৈতিক সংকট কাটেনি। এমত অবস্থায় শাহ রুশ সরকারের নিকট থেকে ঋণ লাভের চেষ্টা করেন, কারণ তামাক কনসেশন বাতিল হলে ব্রিটেনের সঙ্গে ইরানের সম্পর্কের ভাটা পড়ে। ইরান 1900 খ্রিস্টাব্দে রাশিয়ার নিকট থেকে 24 লক্ষ স্টার্লিং পাউন্ড অথবা 12 বিলিয়ন রুবল ঋণ গ্রহণ করে। এই ঘৃণ্য রুশ ঋণের শর্তাবলী ছিল: প্রথমত, এই ঋণের বার্ষিক সুদের হার ছিল 15%। দ্বিতীয়ত, এই ঋণ আগামী অর্থাৎ পরবর্তী 75 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তৃতীয়ত, ঋণের অর্থে ইরান তার বৈদেশিক ঋণ থেকে মুক্ত হবে এবং ব্রিটিশ তামাক কোম্পানিকে ক্ষতিপূরণ দিবে। চতুর্থত, রাশিয়ার বিনা অনুমতিতে ইরান বৈদেশিক ঋণ গ্রহণ করতে পারবে না। পঞ্চমত, ঋণের অর্থ ক্ষতিপূরণ প্রদানে প্রায় শেষ হয়ে গেলে রাশিয়া পরের বছর 1901 সালে পুনরায় ঋণ দান করে। ঋণের অর্থ পরিশোধের জন্য ফার্স ও পারস্য উপসাগরীয় অঞ্চল ব্যতীত সকল শুল্ক ঘাঁটি থেকে অর্থ প্রদান করতে পারবে। শুল্ক আদায়ের কর্তৃত্ব বেলজীয়দের হাতে থাকবে, তবে শুল্ক আদায়ের সুবিধার্থে সীমান্ত শহর জুলফা থেকে তাবরিজ হয়ে তেহরান পর্যন্ত রাস্তা নির্মিত হবে। এর সাথে রাশিয়া পেট্রোলিয়াম ও কয়লা উৎপাদনের সুবিধাও আদায় করে নেয়। রুশ ঋণের অশুভ ফল। রাশিয়ার প্রদত্ত ঋণের বোঝা ইরানের জন্য মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এই ঋণ ইরানের কোনো উৎপাদনমূলক কাজে ব্যবহৃত হয়নি, মূলত ঋণ পরিশোধে ব্যবহৃত হয়েছে, ফলে আর্থিক সফলতা আসেনি। উপরন্তু বিদেশে ভ্রমণের জন্য মুজাফফর উদ্দিন শাহ প্রচুর অর্থ অপচয় করেন। এমনকি বিদেশ ভ্রমণের জন্য বার্ষিক 5,000 স্টার্লিং পাউন্ড রাশিয়ার নিকট থেকে অনুদান গ্রহণ করতেন, যা রাজকীয় মর্যাদার জন্য ছিল হানিকর। অপরদিকে ইরানীয় অর্থনীতিতে রাশিয়ার অসামান্য প্রভাব বিস্তারে সক্ষম হয়। বিদেশি ঋণের উপর নির্ভরশীল ইরানে গণবিক্ষোভ ও সাংবিধানিক আন্দোলনের সূচনা হয় এবং এর মূল কারণ ছিল রুশ নির্ভরশীলতা। রুশ প্রাধান্য বৃদ্ধি। 20 শতাব্দীর প্রথম দশকে রাশিয়া ইরানে সামান্য রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারে সক্ষম হয়। এমনকি 1901 সালে পারস্য উপসাগরে একটি রুশ বাণিজ্য জাহাজের আবির্ভাব হয়, যার মূল কারণ ছিল পারস্য উপসাগর এবং কৃষ্ণ সাগরের মধ্যে বাণিজ্য পথ খোলা। কিন্তু ইতোপূর্বে ইরান ও ব্রিটেনের মধ্যে সম্পাদিত প্যারিস চুক্তি মোতাবেক পারস্য উপসাগরের খারক দ্বীপে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। সুতরাং বৃহৎ শক্তির সংঘর্ষ পারস্য উপসাগরের অহেতুক ছিল না। অর্থসংকট থাকা সত্ত্বেও নাসিরউদ্দিন শাহ দ্বিতীয়বার ইউরোপ সফর করেন এবং প্যারিসে অবস্থানকালে তার দৈনিক খরচ হয় 240 পাউন্ড স্টার্লিং। শাহ বিদেশে প্রশিক্ষণের জন্য 24 জন ইরানিকে লন্ডন, প্যারিস, বার্লিন, ভিয়েনা, মস্কো, ইস্তাম্বুলে প্রেরণ করেন। বলা বাহুল্য যে
এই পদক্ষেপ ছিল মোহাম্মদ শাহের আধুনিকীকরণ নীতির প্রতিফলন। তিনি নিজেও একাধিকবার বিদেশ সফরে গিয়ে পাশ্চাত্যের সভ্যতায় অনুপ্রাণিত হন, কিন্তু ইরানের ভয়াবহ আর্থিক সংকটে এ ধরনের বিলাসিতা ও অর্থ অপচয় মারাত্মক রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। 1901 সালে ইরানের সঙ্গে রাশিয়ার যে শুল্ক চুক্তি হয়, তাতে ইরান রাশিয়া থেকে আমদানিকৃত পণ্য সামগ্রীর উপর কর ও ব্রিটেন থেকে আমদানিকৃত দ্রব্যাদির উপর অধিক কর ধার্য করার শর্ত ছিল। উইলিয়াম নক্স ও ইরানি তেল। রুশ ব্রিটেন প্রভাব ও প্রাধান্যের যে দ্বন্দ্ব প্রতিযোগিতা চলে আসছিল, তাতে ইরানের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হতে থাকে। রুশ ভাল্লুকের ছায়া ইরান ও আফগানিস্তানে পড়ার সম্ভাবনা ব্রিটিশ সরকার ইরানে প্রভাব বলয় বিস্তারের জন্য তৎপর হয়ে ওঠে। রাজনৈতিক ভারসাম্য রক্ষার জন্য অধিক রাজস্বের প্রয়োজনে শাহ 1901 খ্রিস্টাব্দে ব্রিটিশ নাগরিক উইলিয়াম নক্স ডি.আরসিকে ইরানের উত্তরাঞ্চলের 5টি প্রদেশ ব্যতীত সমগ্র পারস্যে তেল উত্তোলনের অধিকার দেন। ডিআরসি একজন তেল অনুসন্ধানকারী ছিলেন এবং তিনি ও তার সহকর্মীগণ 6 বছর উত্তরাঞ্চল ব্যতীত ইরানের তেল অনুসন্ধানের কাজে নিয়োজিত ছিলেন। উল্লেখ্য যে ইরানের মোট 6,28,000 বর্গমাইল এলাকার মধ্যে ডিআরসির কনসেশনের অধীনে 4,48,000 বর্গমাইল এলাকা ছিল। একটি তেল অনুসন্ধান কোম্পানি গঠিত হয় এবং সরকারকে মুনাফার 16% প্রদানে অঙ্গীকারবদ্ধ হয়। মূলত এই অনুসন্ধান দক্ষিণে খুজিস্তান অঞ্চলে সীমাবদ্ধ ছিল। মুজাফফর-উদ-দিন শাহের মৃত্যু। মুজাফফর-উদ-দিন শাহ 1906 সাল পর্যন্ত রাজত্ব করেন। তার শাসনামল অর্থনৈতিক সংকট, রাজনৈতিক বিশৃঙ্খলা, আমাত্যবর্গের দুর্নীতি, বৃহৎ শক্তিসমূহের প্রতিদ্বন্দ্বিতা ও প্রভাব বলয় সৃষ্টির প্রচেষ্টায় সৃষ্ট উগ্রবাদী ও বুদ্ধিজীবীদের মধ্যে অসন্তোষ, উগ্রবাদী শ্রেণীর বিরোধিতা, বাবি আন্দোলনের জের প্রভৃতি কারণে ছিল খুবই সংকটময়। নানা কারণে শাহ বিরোধী আন্দোলন চরম আকার ধারণ করে। 1906 সালে সর্বপ্রথম ইরানে সংবিধান প্রণীত হয় এবং 1907 সালের 8 জানুয়ারি মৃত্যুর পূর্বে তিনি সংবিধান স্বাক্ষর করে যান। এ পর্যন্তই ছিল আজকের আলোচনা। তোমাদের সবাইকে ধন্যবাদ।